আমি আমার বাবার ফেসবুকের মেসেঞ্জারে আমি এখনও মেসেজ পাঠাই মাঝে মাঝে, যে আমার মনে হয় যে এই কথাটা বা এই বিষয়টা যেটা হচ্ছে এটা আমি একটু বাবার সাথে শেয়ার করতে চাই। আমি একটু ফিল্মের দিকে যাই। আমার নাটক নিয়ে অনেক কথা বললাম। তোমার ফিল্মের সংখ্যা কতগুলো? একটা। দেবী হ্যাঁ, ওই একটাই, আর আর একটাই। করনি? না দাদা, এরপর আমার কাছে আসলে এরকম ভালো ফিল্ম আসে নাই। একটাই ফিল্ম এসেছিল যেটাতে আমিও হ্যাঁ বলেছিলাম, করার কথা ছিল। সেটা হচ্ছে যে কমলা রকেটের যে মিঠু ভাই, ওনার। কিন্তু আনফর্চুনেটলি ওই সিনেমাটার শুটিং যখন ছিল তার ঠিক 2 সপ্তাহ আগে আমি রবিতে জয়েন করি। সো ওই কর্পোরেটে জয়েন করার পরেই 2 সপ্তাহ পরেই যে আমাকে আবার 2 সপ্তাহ ছুটি দিবে, এটা তো আসলে সম্ভব না। যদিও বা আমার অফিস খুবই ফ্লেক্সিবল ছিল কাজের ব্যাপারে। যদি এরকম হতো যে আমার শুটিং টুটিং ওনারা বলতো যে ওয়ার্ক ফ্রম হোম নাও, বা জাস্ট মিটিংগুলো অ্যাটেন্ড করো বা ফোনে থেকো, বাট এত বড় ছুটি আসলে নেওয়া সেই মুহূর্তে সম্ভব ছিল না। তো দেবীটা কিন্তু খুবই, মানে দেবী, আমার কাছে, আমি তো দেবী দেখেছি। দেবীর অসাধারণ একটা সিনেমা ছিল। মানে সব কিছু মিলিয়ে যদি বলি আমি, এ টু জেড মিলিয়ে বলি, এটা খুবই গুড প্রোডাকশন। দেবীর এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল? মানে কেমন? খুবই ভালো দাদা। তবে দেবীতে আমি আসলে কাজ করতে চাইনি, কারণ টিভিতে তখন আমার ক্যারিয়ার এত ভালো যাচ্ছিল। ফিল্মে আমি কি সাপোর্টিং ক্যারেক্টার অভিনয় করব কি করব না, এটা নিয়ে আমার ডাউট ছিল। আসলে সাপোর্টিং কিন্তু না না, ক্যারেক্টারটা। সেটা মানে খুব যে সাপোর্টিং, একদম সাপোর্টিং সেরকম ছিল না। তো ওইটার জন্য আমার যে ডিরেক্টর অনমদা, ওনার সামহাও থাকে না, আপনি যখন কাস্ট করবেন আপনার ব্রেনে থাকে যে আমি ওকে কাস্ট করব। সো অনমদার আসলে ইয়েই ছিল যে উনি আমাকে কাস্ট করতে চায়। তা আমার মনে আছে যে অনমদার সাথে আমার সিনেমায় সাইন করার আগে 7 থেকে 8 বার ওনার সাথে আমি বসেছি। উনি আমাকে কনভিন্স করেছে, বুঝিয়েছে যে না এটা এরকম হবে, তুমি গল্পটা আবার পড়ো, স্ক্রিপ্ট আবার চেঞ্জ করে পাঠাচ্ছি, আবার পড়ো, এরকম আর কি। বাট আমার বলবো যে আমার পুরো লাইফের একটা খুব ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে দেবীর এক্সপিরিয়েন্সটা থাকবে আর কি। তা আমার ফিল্মের ক্ষেত্রে আমার যেটা মনে হয় কি, যে একটা ফিল্ম অনেকগুলো নাটক, মানে 100 নাটকের সমানও হতে পারে, কারণ ফিল্মটা অনেক মাইলেজ দেয়। কারণ এই যে ফিল্মটা, এটা ধরো তোমার আজীবন কিন্তু বিভিন্ন জায়গায় দেখাবে, বিভিন্ন টিভিতে। এবারে দেখবা কি, ঈদে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভিতে হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমার ফিল্মের ক্ষেত্রে আমি দেখছি যে খুব ভালো লাগে যে ঈদে আমার নাটক যাচ্ছে নতুন, কিন্তু এই নাটকটা আবার 2-3 বছর পরে কিন্তু আর কোনো টিভিতে দেখাবে যাবে না। কিন্তু ফিল্ম দেখা যায় যে এটা যুগের পর যুগ চলে যাবে। আর দেবী একটা মাইলস্টোন ফিল্ম ছিল। দেবীতে তো তোমার কোয়ার্টিস্ট ছিল, মানে বেসিক্যালি জয়াপা, অনিমেষ দা, ইরেশ ভাই, হিরেশ, হ্যাঁ। চঞ্চলদার সাথে তোমার সিন ছিল কি? চঞ্চলদা। হ্যাঁ, চঞ্চলদা তো মূল চরিত্র। মূল চরিত্র ছিল, হ্যাঁ। তো মানে চঞ্চলদার যে এক্সপ্রেশন, যে অভিব্যক্তি, মানে আমার কাছে এখনো মনে হয় যে দেবীটাকে খুবই মাইলস্টোন একটা ফিল্ম মনে হয়। হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। এবারে যে ঈদের ফিল্মগুলো আসলো, দেখছো কি? আমি দাদা সবগুলো দেখার সময় পাইনি, কারণ এটা খুবই মানে একটা সুখকর বিষয় অ্যাজ আ মেম্বার অফ দ্য ইন্ডাস্ট্রি, যে টিকিট পাচ্ছিলাম না। কোনো সিনেমার টিকিট নাই, তার মানে মানুষ দেখছে, এটা মানুষ খুবই দেখছে, খুবই হ্যাঁ। একটা মানে ভালো জিনিস। তো আমি একটাই দেখতে পেয়েছিলাম, ওটা স্পেশাল স্ক্রিনিং ছিল। এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, ওইটা একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, তখন দেখেছি। কিন্তু প্রিমিয়ার শো ছিল, দমের প্রিমিয়ার শো তো আমি অ্যাটেন্ড করতে পারিনি। প্রেশার কুকারের প্রিমিয়ার শো তো আমি যেতে পারিনি, বাট আমার খুবই ইচ্ছা ছিল যে আমি দমটা দেখবো। বাট এখনও আমি যেতে পারি নাই, বাট এখন যদি একটু ভিড় কমে এখন মনে হয় ভিড় কমে গেছে একটু। তাহলে আর আমিও কি। দেখি না, আমি দেখতে না, দেখতে হবে। এখন দাদা ভিড় যাচ্ছে হচ্ছে আবার 2টা ব্যাক টু ব্যাক সিনেমা এসছে, মাইকেল আর ডেভিল ওয়ার্স প্রাডা। তো ইংলিশ সিনেমা, সো এখন আবার সবাই একটু ওইটা নিয়ে ব্যস্ত ইংলিশের আর দিকে কি। চলে গেছে, বাংলাটা একটু ভাটা ভাটা আছে। কিন্তু বনলতা এক্সপ্রেস, হুমায়ুন আহমেদের গল্প, এটা তুমি দেখছো? এটা কিন্তু মানে একদমই, আমি বলবো যে ফ্যামিলি ওরিয়েন্টেড একটা গল্প। তো এই গল্পটা যদি দর্শক নেয়, তাহলে কি আমরা বলতে পারি যে দর্শকের মধ্যে, ফিল্মের দর্শকের মধ্যে বিশেষ করে, আবার সেই ভালো দিকটা চলে আসার একটা সম্ভাবনা আছে? দাদা সব ধরনের সিনেমাই দরকার আছে। বনলতা এক্সপ্রেসের মতো সিনেমাও দরকার আছে, রাক্ষসের মতো সিনেমাও দরকার আছে, প্রিন্সের মতো সিনেমাও দরকার আছে, তাণ্ডব, এগুলো দরকার। সব ধরনের সিনেমাই দরকার, কারণ অডিয়েন্সের টেস্ট তো এক এক রকম। আমার টেস্ট হয়তো বনলতা এক্সপ্রেস, আমার টেস্ট হয়তো দম, কিন্তু ধরেন আমার হাজব্যান্ড হয়তো অ্যাকশন পছন্দ করে, ও অ্যাকশনটা আর বেশি এনজয় করবে। ডিফারেন্ট ডিফারেন্ট জনরার লোকজন জনরার ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা। দেখবেই, আমার স্বাভাবিক। কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে যেই কাজটাই হোক একটু ভালো করে যত্ন নিয়ে কাজ করা উচিত দাদা। একটু যত্ন নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় আমাদের দেশে এন্টারটেনমেন্টের খুব অভাব, খুবই অভাব।
আমাদের কিন্তু কোনো এন্টারটেনমেন্ট নাই, আমাদের একটা ভালো লাইব্রেরি নাই, আমাদের একটা ভালো মাঠ নাই আপনি গিয়ে বসে একটু আড্ডা দিবেন, একটা নদীর পাড়ে গিয়ে বসবেন সেই সুযোগও নাই। এন্টারটেনমেন্ট বলতে এই সিনেমা নাটক এগুলোই আছে। এন্টারটেনমেন্ট বলতে যেটা হয় যে এটা নায়িকার ছবি দেখলে তার নিচে গিয়ে নিচে গিয়ে একটা কমেন্ট কমেন্ট করে দিলাম, আবার Exactly. এটা আবার রিভার্স কমেন্ট করলাম, এই জাতীয়। হ্যাঁ, তুমি কাউকে মিস করো? মিস করি বলতে আমার বাবাকে তো দাদা প্রচণ্ড মিস করি, এটা তো আসলে বাবাকে বলার না, বলা যায় না, কিন্তু ধরো আমার যেটা ফিল হয় যে আমার মাঝে মাঝে মনে হয় যে এই 2টা মিনিট যদি কথা বলতে পারতাম, এরকম মনে হয় কখনো? আমি আমার বাবার ফেসবুকের মেসেঞ্জারে আমি এখনও মেসেজ পাঠাই মাঝে মাঝে, যে আমার মনে হয় যে এই কথাটা বা এই বিষয়টা যেটা হচ্ছে এটা আমি একটু বাবার সাথে শেয়ার করতে চাই। এই কথাটা আমার বাবা সবচেয়ে বেশি খুশি হবে। এটা হয় দাদা, এটা আসলে আমার ধারণা আমি যতদিন বেঁচে থাকবো এই জিনিসটা থাকবে যে আই উইশ আমি বাবাকে এটা বলতে পারতাম, বাবা কতটা খুশি হবে এটা দেখার পরে, এটা আমি দেখতে পারবো। মজার ব্যাপার যে দাদা আমার বাবা যখন মারা যায় আমি আসলে বিকাল পর্যন্ত আমি কোনো কান্নাকাটি করি নাই, বাট কারণ তখন পর্যন্ত আমি ব্যাপারটা প্রসেস করতে পারছিলাম না। তো লাস্ট যখন আসর আজানে পরপর নিয়ে যাচ্ছে লাস্ট, তো আমার দাদি হচ্ছে আমার বাবার ফেস দেখতে চাচ্ছিলেন না। ওনার কথা হচ্ছে আমার ছেলের যে হাসি মুখ আমি দেখেছি আমি সেটাই মনে রাখতে চাই, আমি চেহারা দেখবো না আমার ছেলের। তো লাস্ট মোমেন্টে আমার বড় বোন গিয়ে আমার দাদুকে বলে যে দাদু তোমার এখন খারাপ লাগছে আমি জানি, বাট তুমি একবার দেখো, নাহলে তোমার পরে কষ্ট হবে। তো আমার দাদি যখন যাচ্ছিল বড়াপু তখন আমাকে বললো যে তুমিও আসো। তো আমি সেই মুহূর্তে যখন আমার বাবাকে দেখি আমার প্রথম যে জিনিসটা আমার মাথায় আসে যে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে জীবনে শেষবারের মতো দেখছি। এবং এরপরে ধরেন আমি হাউমাউ করে কাঁদি, এর আগ পর্যন্ত না আমি আসলে প্রসেস করতে পারছিলাম না যে আচ্ছা বাবা নাই, কি হচ্ছে কি হবে, মানে তখন পর্যন্ত আমি এটা বুঝতে পারছিলাম না। তোমার কি বিশ্বাস হয় যে উনি নাই, এটা মনে হয়? আমার এখনো মনে হয় না। হ্যাঁ, এরকম মাঝে মাঝে মনে হয় না যে হয়তো আমি মনে করি কি যে আমি তো আজকে ঘুমাচ্ছি, আমার মনে হচ্ছে কালকে সকালে দেখবো কি এই যে এতদিন 6 মাস আমার মা চলে গেছে, 6 মাসের বেশি। আমার মনে হয় যে 6 মাসটা হয়তো মিথ্যা। আমি কালকে উঠে দেখবো কি যে না, আমার সকালে উঠে দেখবো যে মা একটা ফোন দিয়েছিল, আমি ফোনটা ধরতে পারিনি, মাকে ফোন করবো। মার ফোনটা এখন আমার বাবা ব্যবহার করে। বাবা যখন আমাকে ফোন দেয় প্রত্যেকবারে আমি মাকে দেখি। না দাদা এই ট্রমাটা আমার অনেক দিন গেছে, আমার বাবার নাম্বারটা আমার মা ইউজ করে। তো আম্মা হয়তো কবে যেন আমাকে ফোন দিচ্ছিল, আম্মুর ফোন থেকে যাচ্ছিলো বা ব্যালেন্স নেই কিছু একটা, আম্মু বাবার ফোন থেকে আমাকে কল করলো। দাদা আমি জাস্ট দেখলাম যে বাবা কলিং, আমার হার্টবিট ধাপ করে বেড়ে গেল এবং আমি আই স্টার্টেড ফিলিং সিক। পর আমি আম্মুকে ফোনটা দিয়ে বললাম যে তুমি আমাকে এই নাম্বার থেকে আর কখনো কল করবা না, অ্যান্ড আমার মা আর কখনো এই নাম্বার থেকে আমাকে কল করেনি। আমি খুব সরি, আমি আসলে এই মানে এই তোমার আমার এই জায়গার থেকেও অনেক গভীর একটা মিল। আমি জানি আমি তোমার ওই পরে ওই সময় পরে আমি তোমাকে দীর্ঘ সময় ফোন করিনি। আমি ফোন করিনি মানে কাজ আছে, তা আমি লোক দিয়ে ফোন করাইছি। আমি ফোন করিনি। আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ কীভাবে আসলে তোমার সাথে তোমার বাবার সম্পর্কটা আমি জানি বলেই মানে ওই ফিলিংসের ব্যাপারটা আমি জানি। সবার সাথে যে একরকম হয় তা কিন্তু না। আমার সাথে যে আমার মার সাথে সম্পর্ক সেটা যে আমার বাবার সাথে হবে তা কিন্তু না, এক হতে পারে না। মানে আমার সাথে মায়ের সাথে যে সম্পর্ক, এটার সাথে আর কারোর সাথে কোনো সম্পর্কের সাথে মিলবে না, কোনোদিনই মিলবে না। আর আমার বাসায় যেটা ছিল, আমার মা একটু কড়া ছিল, মানে গুড কপ ব্যাড কপের যে ব্যাপারটা থাকে প্যারেন্টিংয়ে, আমার মা হচ্ছে শাসনের পার্টটা সবসময় নিত আর বাবা সবসময় বন্ধু ছিল। হ্যাঁ, মানে এরকমও জিনিস ছিল যে বাবা আম্মুকে বললো না আমি তো এটা করে ফেলেছি। সো এরকম একটা সম্পর্ক আমার বাবার সাথে ছিল। বা বড় হওয়ার পরে খুব ফানি জিনিস ছিল, মাঝে মাঝে মেসেজ আসে না ফেসবুকে এরকম লিখে তোমাকে বিয়ে করতে চাই সে করতে চাই। তো আমি বাবাকে দেখতাম, বাবা দেখো আমাকে লিখেছে স্পেলিং মিস্টেক বা গ্রামেটিক্যাল মিস্টেক, তো বাবা হাসতো। সো এই ধরনের অনেক জোক ছিল। আই রিমেম্বার যে আমাকে একবার একজন মেসেজ দিয়ে বললো যে আপনার বাবার নাম্বার দেন, আপনাকে বিয়ে করতে চাই, কথা বলবো। আমি বললাম ওয়েট, আমি পল্টন থানা যে ওসি ওনার নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে আপনি ওনাকে ফোন করেন। বাবাকে গিয়ে বললাম বাবা আমি এই কাজটা করেছি। বাবা হাসতে হাসতে শেষ যে তুমি এটা কেন করলা, তুমি ওসির নাম্বার কেন দিবা। আমি যে ডিস্টার্ব করতেছে, ওখানে দিলে তো প্যাদানি খাবে এই সে। সো আমার বাবার সাথে আমার বন্ধুত্ব মানে এইরকম ছিল। আমি জীবনে প্রথম যে ছেলেকে ডেট করেছি দাদা, সেকেন্ড ডেটে ছেলেকে আমি বাসায় নিয়ে আসছি যে প্লিজ মিট মাই ফাদার,
অ্যান্ড দেন আমি তোমার সাথে পরের কথা বলবো, আগে আমার বাবার পছন্দ হতে হবে, কারণ আমার বাবা আমাকে সবচেয়ে ভালো চেনে। এটা খুবই মজার, এই গল্প শেষ হবে না, আমাদের সময় শেষ হয়ে গেছে।